উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অবিসংবাদিত রাজার নাম রিয়াল মাদ্রিদ, অপরদিকে আর্সেনাল সেই আসরে অনেকটাই যেন অতিথি। তবে এই দুই দলের মুখোমুখি লড়াই যখন হবে তখন আর্সেনালের চেয়ে কি যোজন যোজন দূরত্বেই এগিয়ে নেই রিয়াল মাদ্রিদ? ইতিহাসটা আসলে কার পক্ষে কথা বলছে, কিংবা বর্তমান ফর্ম অথবা দুই দলের ট্যাকটিক্সটা কোন দলকে এগিয়ে রাখবে, সেসব আলোচনা নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও, যেখানে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন এবং আমার সাথে আছে তাহরিম বিন রেজা, এবং আমরা কথা বলব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচটা নিয়ে, যেখানে আমরা শুরুটা করতে চাই দুই দলের হেড টু হেড দিয়ে। হেড টু হেডের কথা যদি বলতে হয় তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ কিন্তু খুব বেশি মুখোমুখি হয় না। তারা চ্যাম্পিয়ন্স লিগে দুবারই মুখোমুখি হয়েছেন এবং সেক্ষেত্রে আর্সেনাল একটি জয় একটি ড্র এবং রিয়াল মাদ্রিদ কিন্তু সেখানে জয় পাননি। যদি সেই ম্যাচটার কথা বলতে হয় তাহলে আমাদের ফিরে যেতে হবে 2006-এ থিয়েরি আনরির একমাত্র গোলেই কিন্তু আর্সেনাল সেই ম্যাচটাতে জয় পেয়েছিল এবং এরপরে ম্যাচটি ড্র হয়েছিল, যেখানে এর পরবর্তীতে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল, কিন্তু মেইন স্ট্রিম কম্পিটিশনে অর্থাৎ ইউএফা বা অন্য কোনো কম্পিটিশনে তারা কখনো মুখোমুখি হয়নি। এক্স্যাক্টলি। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবটা আমরা দেখতে পাচ্ছি আর্সেনালের পক্ষে আছে। তবে শেষ 5 ম্যাচে আর্সেনালের আসলে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের যে ম্যাচটা হবে এর আগে আর্সেনাল সবশেষ 5 ম্যাচে মূলত প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতেই মুখোমুখি হয়েছে। ইনফ্যাক্ট তারা মাঠে নেমেছে, যেখানে শেষ 5 ম্যাচের মধ্যে তাদের জয় রয়েছে 2টাতে এবং ড্র রয়েছে শেষ 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচে। একেবারে সর্বশেষ ম্যাচের কথা যদি বলি, প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে তাদের একটা 1-1 ব্যবধানে ড্র ছিল। রিয়াল মাদ্রিদের কি অবস্থা শেষ 5 ম্যাচে? রিয়াল মাদ্রিদের শেষ 5 ম্যাচে অবশ্যই বলতে হয় লাস্ট ম্যাচটার কথা, যেখানে তারা ভ্যালেন্সিয়ার কাছে একদম শেষ মুহূর্তে একটা গোলে হেরে গিয়েছিল। এছাড়া তাদের ফর্মটা 5 ম্যাচে মোটামুটি ভালো বলা যায়। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়, লা লিগায় লেগানেসের বিপক্ষে এবং কোপা দেল রেতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেই কামব্যাক, যেটা বলতেই হয় আসলে অলমোস্ট ছিটকে গিয়েও কিন্তু তারা ফেরত এসেছেন। তো ওভারঅল বলা যায় আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ এই ভ্যালেন্সিয়া জয়টাকে ভুলেই একটা মোটামুটি ভালো ফর্ম নিয়ে কিন্তু মাঠে নামবে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্সেনাল যখন মাঠে নামবে তখন তাদের সাথে আসলে কি কি ঘটনাগুলো ঘটতে পারে। প্রথমেই আমরা কথা বলতে চাই এই আর্সেনালের সম্ভাব্য একাদশ এবং তাদের ইনজুরি লিস্ট নিয়ে। আর্সেনালের কিন্তু এই মুহূর্তে বেশ বড় একটা ইনজুরি লিস্ট আছে এবং তাদের মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে কিন্তু কোচ মিকেল আর্তেতা এই ম্যাচের জন্য পাচ্ছেন না। তাহলে কেমন হতে পারে আর্সেনালের সম্ভাব্য একাদশটা? আর্সেনালের সম্ভাব্য একাদশের দিকে আপনি যেটা বলছিলেন ইনজুরির কথা, সেইটা বিবেচনা রেখে যদি চোখ রাখি, গোলকিপার হিসেবে আমরা দেখতে পারি ডেভিড রায়াকে এবং লেফট ব্যাক হিসেবে লুইস কেলি, তিনি কিন্তু ভালো করছেন। এবং সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল কিন্তু নেই, সেখানে কিছু কথা বলতে হয়। গ্যাব্রিয়েল কিন্তু সিজনের জন্য আউট হয়ে গেছেন, সামনের সিজনে হয়তো তিনি ব্যাক করবেন বলছেন আর্তেতা। সেক্ষেত্রে গত ম্যাচে কিউ ইয়রকে আমরা দেখেছি, তিনি কিন্তু এই মৌসুমে 1000 মিনিটের মতো খেলেছেন আর্সেনালের হয়ে, তো তিনি স্টার্ট করেছেন। তবে রোটেশনের একটা অপশন থাকে তার কাছে, বেন হোয়াইটকে স্টার্ট করানো। বেন হোয়াইট কিন্তু আর্তেতার আন্ডারেই কিন্তু তিনি সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন এবং ব্রাইটনে কিন্তু তাকে সেন্টার ব্যাক হিসেবে খেলতে দেখা গিয়েছে। এর পাশে তাদের সাথে জুটি বাটবেন সালিবা, এটা অনেকটাই নিশ্চিত, তিনি এখনও ফিট আছেন। এবং জুরিয়ান টিম্বার, তিনি ইঞ্জুরি কিছুটা সংখ্যায় থাকলেও আশা করা যাচ্ছে আর্তেতা থেকে মোটামুটি এরকম আভাস পাওয়া গেছে যে তিনি তাকে হয়তো ট্রাস্ট করবেন। যদি এক্ষেত্রে না হয়, যদি জুরিয়ান টিম্বারকে না পাতে, তাহলে কিউ ইয়র হয়তো সেন্টার ব্যাক হিসেবে খেলবেন এবং বেন হোয়াইট চলে যাবেন তার নির্দিষ্ট পজিশনে বা নিজের পজিশনে, সেটা হচ্ছে রাইট ব্যাক হিসেবে। এবং তাদের ঠিক ফ্রন্টে অর্থাৎ মিডের দিকে যদি তাকানো হয়, মিডে থমাস পার্টে কিন্তু গত ম্যাচে এভারটনের বিপক্ষে তারা 1-1 গোলে ড্র করেছিল, সেখানে কিন্তু তিনি নামেননি, তাকে একটা রেস্ট দেওয়া হয়েছে। এবং আর্সেনালের বোর্ড থেকে বা থেকে বিবৃতি এসেছে যে সেই সব প্লেয়ারদেরকে যারা আর কি ইন্টারন্যাশনাল ডিউটি পালন করেছেন তাদেরকে রিয়াল মাদ্রিদের ম্যাচের জন্য একটা বড় রেস্ট দেওয়া হয়েছে, এভারটনের ম্যাচে তাদেরকে নামাননি। তো পার্টে রেস্টটা পেয়েছেন ধরা যাচ্ছে, পার্টে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্টার্ট করবেন। এবং দেখলাম রাইস তিনি পুরো ম্যাচটা খেলেছেন, কিন্তু তিনি তার যেই ক্যাপাবিলিটি সেটার উপর অবশ্যই আর্তেতা ভরসা রাখবেন। এবং মার্টিন ওডেগার্ড, তিনি কিন্তু রেস্ট পেয়েছেন, তিনিও হয়তো এই ম্যাচে নামবেন। এবং অনেকটাই ইনজুরি জর্জরিত বুকায়ো সাকা রিয়াল মাদ্রিদের এগেনস্টে কিন্তু তার রিয়াল মাদ্রিদের খেলার কয়েকটা ম্যাচ আগে কিন্তু তিনি কামব্যাক করেছেন। এটা কিন্তু অবিশ্বাস্য, আর্সেনাল ফ্যানরা অবশ্যই এটা বিলিভ করবেন। অনেকেই ধরে নিয়েছিলেন যে বুকায়ো সাকা হয়তো এই ম্যাচটায় খেলতে পারবেন না, এটা কিন্তু খুব বড় একটা অ্যাসেট হয়ে যাবে আর্তেতার জন্য। সাকাকে হয়তো দেখা যাবে রাইটে। এবং আর্সেনালের ইনজুরি ক্রাইসিস নিয়ে বলতে হয় গ্যাব্রিয়েল জেসুস, কাই হাভার্টস, তারা কিন্তু অনেকটাই মৌসুমের জন্য ছিটকে গিয়েছেন। এবং আর্সেনাল কিন্তু এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে খুব বেশি খরচ করেনি স্ট্রাইকারের জন্য, তাদের কিন্তু অপশন ছিল সে করার। তারা ট্রাস্ট করেছেন মিকেল মেরিনোকে, স্পেনের হয়ে তিনি অসাধারণ খেলছেন। এবং মিকেল মেরিনো গত ম্যাচ অর্থাৎ এভারটনের ম্যাচে তিনি কিন্তু লেফট মিডফিল্ডার হিসেবে স্টার্ট করেছিলেন, যেখানে ছিলেন ট্রসার্ড এবং স্টার্লিং, তারা কিন্তু সেন্টার ফরওয়ার্ড রোল ভাগাভাগি করে খেলেছেন। তো এখানে মেরিনো এবং ট্রসার্ডেরও খেলার অভিজ্ঞতা আছে, তিনিও খেলতে পারেন। এবং গত ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি ইন্টারন্যাশনাল ডিউটি
পালন করে আসার পর মার্টিনেলি এবং স্টার্লিং খেলেছিলেন এবং মার্টিনেলি হয়তো এই ম্যাচে নামতে পারেন, অপশন হিসেবে স্টার্লিং মার্টিনেলি দুজনই আছেন। গত ম্যাচে খুব সম্ভবত স্টার্লিং একটা অ্যাসিস্ট শুরু করেছিলেন কিন্তু মার্টিনেলি পরে অ্যাসিস্ট পেয়েছিলেন এবং মার্টিনেলি 45 মিনিটের পর নেমেছিলেন। তো আর্তেতার হাতে এক্ষেত্রে বলা যায় দুটো অপশন আছে, স্টার্লিং বা মার্টিনেলি। এবং কিন্তু ট্রসার্ডও কিন্তু যদি মিকেল মেরিনো স্টার্ট করে, ট্রসার্ডও কিন্তু লেফট উইঙ্গার হিসেবে খেলে থাকেন। সো আর্তেতার হাতে কিন্তু ভালো অপশন আছে এখানে। এক্স্যাক্টলি, আর্সেনালের বেশ ইনজুরি জর্জরিত একটা একাদশ থাকার পরেও আর্তেতা শেষ পর্যন্ত কোন ফরমেশনে যাবেন বা কোন কৌশল নিয়ে তিনি মাঠে নামেন সেটা একটা দেখার বিষয় থাকবে। তবে আর্সেনালের এই মৌসুমটা যদি আমরা একটু চিন্তা করে দেখি, প্লাস তাদের যে ইনজুরি সমস্যা, সব মিলিয়ে খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে যে আর্তেতা হয়তো লো ব্লক কৌশলেই যাবেন। এই কথাটা বলছি, এর পেছনে যথেষ্ট যুক্তিও রয়েছে। কেননা এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে যে দলগুলো এখনো পর্যন্ত টিকে আছে তাদের মধ্যে ইন্টার মিলানের পর সবচেয়ে কম গোল হজম করা দলটার নাম কিন্তু আর্সেনাল। এমনকি আমরা যদি প্রথম রাউন্ডে দেখি, যেখানে দলগুলো 8টা করে ম্যাচ খেলেছে, সেখানেও ইন্টার মিলান মাত্র 1টা গোল হজম করেছে, আর্সেনাল গোল হজম করেছে মাত্র 3টা। অর্থাৎ সেক্ষেত্রেও গোল কম হজম করার দিক থেকে আর্সেনাল কিন্তু অনেকটাই এগিয়ে আছে। এখানে আমি একটু যোগ করতে চাই যে এই মৌসুমে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল গোল হজম করার এক্সজিতে কিন্তু মোটামুটি ভালো অবস্থানে আছে বলা যায়। প্রিমিয়ার লিগে 28 এক্সজি তার, এবং এখানে কিন্তু প্রিমিয়ার লিগের সবচেয়ে কম গোল হজম করা দলগুলোর মধ্যে আর্সেনাল প্রথমে, এবং চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু ঠিক ইন্টারের পিছনে 8.86 এক্সজি। তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় লো ব্লকটা কিন্তু কার্যকর হতে পারে আর্সেনালের এই ট্যাকটিক্সের। স্পেসিফিক্যালি আমরা যদি বলতে চাই, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের যে ফ্রন্ট ফোর আছে, যাদের নিয়ে আমরা কথা বলবো অবশ্যই, সেই ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহাম, তাদের বিরুদ্ধে লো ব্লকটা যে কতটা কার্যকরী সেটা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে দেখিয়ে দিয়েছিলেন এই চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে। এবং সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডরা বেশ অনেকটা স্ট্রাগল করেছিলেন, তারা কিন্তু গোলে পর্যাপ্ত শটই নিতে পারেননি। অর্থাৎ আর্সেনাল তারা যদি চেষ্টা করে, যেহেতু তাদের ফিজিক্যালি ভালো দুজন ফুলব্যাক আছে, পাশাপাশি সালিবা বা হোয়াইট, কিউইয়র তারাও যথেষ্ট অভিজ্ঞ এই মৌসুমের সাপেক্ষে, গ্যাব্রিয়েল না থাকলেও খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে আর্সেনালের যে তারা লো ব্লকেই যাবে এবং রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডদেরকে আটকে রাখার চেষ্টা করবে যেন দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাবুতে যে আর্সেনাল কোনোভাবে একটা গোল বের করে ম্যাচটা হয়তো জিতে নেওয়ার তারা চেষ্টা করতে পারে। তবে এর পাশাপাশি আমরা তো ডিফেন্সের কথাটাই বললাম, যেখানে লো ব্লকের কথাটা তাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি। অ্যাটাকের ক্ষেত্রে বা আর্সেনাল গোল পাওয়ার ক্ষেত্রে আসলে কোন ফরমেশন বা কোন ট্যাকটিক্সকে কাজে লাগাতে পারে? আর্সেনালের গোল পাওয়ার ক্ষেত্রে ওয়ান অফ দ্য এফিশিয়েন্ট ট্যাকটিক্স এই মৌসুমে সেটা হচ্ছে তাদের সেট পিস। এটা নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও করছি, সেটা ডিসক্রিপশন লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেট পিসের কথা যদি বলতে হয়, সেট পিসের দুটো কারিগর, ছোট করে যদি বলি, সেট পিসের দুটো কারিগর হচ্ছে বাম পায়ে বুকায়ো সাকা এবং ডান পায়ে ডেক্লান রাইস। তারা প্রতিপক্ষের অর্ধে আর কি বিভিন্ন ডেঞ্জারাস সিচুয়েশন থেকে এই সাইড এবং এই সাইড থেকে তারা সেট পিসগুলো নিয়ে থাকেন, এবং সেট পিসে তাদের এফিসিয়েন্সি এতটা বেশি, তারা কাকে টার্গেট করবেন সেট পিসে, ধরেন গ্যাব্রিয়েল যখন ছিলেন, গ্যাব্রিয়েল এবং সালিবা তাদের সেট পিসের মূল টার্গেট থাকেন। যদি ধরে নেই সাকা সেট পিসটা নিচ্ছেন, তো সেক্ষেত্রে গ্যাব্রিয়েল, সালিবা এবং রাইস তাদের হাইট অ্যাডভান্টেজের জন্য তারা কিন্তু এই তিনজন প্লেয়ারকে টার্গেট করে থাকেন, এবং রাইস যখন নেন তখন গ্যাব্রিয়েল, সালিবা এবং সাকা। তো এইভাবে তারা সেট পিসটা করে থাকেন। এখন যেহেতু গ্যাব্রিয়েল নেই, কিন্তু তারপরও বলা যায় বেন হোয়াইট তিনি কিন্তু একটা হাইট অ্যাডভান্টেজ আছেন, এবং সালিবা, তাদের এই অ্যাটাকের একটা বড় প্রতিফলন দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। যদি ধরে নেওয়া যায়, আমরা কিন্তু দেখেছি রিসেন্ট কিছু ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ কিন্তু এরিয়ালে দুর্বল, ভ্যালেন্সিয়ার বিপক্ষে তারা কিন্তু এরিয়ালেই শেষ গোলটা হজম করেছে। তো এইটাকে অবশ্যই কাজে লাগাতে চাইবেন মিকেল আর্তেতা। এবং আরেকটু বলতে হয় অ্যাটাকিংয়ের ক্ষেত্রে, রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক অর্থাৎ লুকাস ভাস্কেজ গত ম্যাচটাতে কিন্তু খুব বেশি ভালো খেলেননি, এর আগের ম্যাচটাতে তিনি কিন্তু খুব স্ট্রাগল করেছেন, এটাকে হয়তো কাজে লাগাতে চাইবে মিকেল আর্তেতা। এভারটনের ম্যাচটার কথা যদি একটু বলি, এভারটনের ম্যাচটাতে স্টার্লিং তিনি স্টার্ট করেছিলেন এবং লুইস স্কেলি তিনি বাম পাশে স্টার্ট করেছিলেন। তারা 45 মিনিটের পরে মার্টিনেলি এবং টিএনডিকে নামানো হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা দুজন মিলে এই রাইট ফ্ল্যাঙ্কটা, প্রতিপক্ষের রাইট ফ্ল্যাঙ্কটা ওভারলোড করা শুরু করেন, এবং লুকাস ভাস্কেজের বর্তমান যে ফর্ম, সেক্ষেত্রে এই প্রতিপক্ষের রাইট ফ্ল্যাঙ্কটা বা তাদের রিয়াল মাদ্রিদের রাইট ফ্ল্যাঙ্কটাকে ওভারলোড করাটাই আর্সেনালের জন্য একটা ইফেক্টিভ ট্যাকটিক্স হতে পারে। এর পাশাপাশি বুকায়ো সাকার সেই ড্রিবল বা এই ডিফেন্সের ডিবক্সের বাইরে থেকে শটগুলোর কথা বলতেই হয়, এবং ট্রসার্ড, মার্টিনেলি, স্টার্লিং তারা তিনজনই কিন্তু প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে বড় গোল করার ক্ষেত্রে মোর দ্যান ক্যাপেবল আমি মনে করি। এক্স্যাক্টলি, এক্ষেত্রে বুকায়ো সাকার যে ইনক্লুশন সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সর্বশেষ দুটো ম্যাচের মাধ্যমে তিনি কিন্তু আসলে ফুটবলে কামব্যাক করেছেন, এবং ফুলহ্যাম এবং সর্বশেষ যে ম্যাচটা তারা খেলেছে এভারটনের বিপক্ষে, দুটো ম্যাচেই তিনি সাব হিসেবে নেমেছিলেন। তবে এই ম্যাচে তারা স্টার্ট করার ভালো একটা সম্ভাবনা রয়েছে। বলে রাখা ভালো, রিয়াল মাদ্রিদ তাদের নিয়মিত যে লেফট ব্যাক ফার্লামেন্দি, তাকে এই ম্যাচে পাচ্ছে না।
ইনজুরির কারণে, এবং সে কারণে বুকায়ো সাকার বিপক্ষে একটা কঠিন পরীক্ষা দিতে হতে পারে ফ্রান গার্সিয়াকে, এবং সাকা নিশ্চিতভাবেই চেষ্টা করবেন গার্সিয়াকে পরাস্ত করে এখানে একটা গোল যদি বের করে নেওয়া যায়, অর্থাৎ কাউন্টার অ্যাটাকে বুকায়ো সাকা এবং পাশাপাশি এরিয়ালে মিকেল মেরিনো যদি একটা গোল বের করে নিতে পারেন, সেক্ষেত্রে আর্সেনালের কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অবশ্যই। এবং সব মিলিয়ে এই সম্ভাবনাটা আসলে কোচ আর্তেতার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আর্সেনালের দায়িত্ব তিনি নিয়েছেন বেশ অনেকদিন হয়ে গেল, তবে যথেষ্ট শিরোপা তিনি দলকে জেতাতে পেরেছেন কিনা সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগের দেখা তিনি পাননি, তবে দুটো মাত্র শিরোপা তার ঘরে রয়েছে। প্রিমিয়ার লিগে তিনি ম্যানচেস্টার সিটিকে ভালোই চ্যালেঞ্জ করেছিলেন গত দুটো মৌসুমে, তবে শেষ পর্যন্ত সফল হননি। এই মৌসুমেও অনেকটাই তিনি দূরে সরে গেছেন লিভারপুলের থেকে, এবং শিরোপা কিন্তু অনেকটাই সোনার হরিণ, অলমোস্ট 11 পয়েন্টের ডিফারেন্স, 62-73। তো সেক্ষেত্রে আসলে বলা যায় যে ট্রাস্টরা প্রসেস আসলে কতদিন আর ভরসা রাখবেন আর্সেনাল সমর্থকরা, সেটাই দেখার বিষয়। তবে এই সিজনে, এই মৌসুমে কিন্তু তারা কারাবাও কাপ থেকে ছিটকে গেছে নিউক্যাসলের বিপক্ষে 2-0 গোলে জয়, তারা এফএ কাপ থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ট্রাইবেকারে হেরে। এখন তাদের এই মৌসুমে সিলভার ওভারে একমাত্র সম্ভাবনা হচ্ছে এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ। তো অনেক বড় বাধা, সেটা টপকাতে তাদের অনেক কষ্ট করতে হবে, কিন্তু এখানে যদি তারা থমকে যায় তাহলে আসলে আর্তেতা কিন্তু আরেকটা মৌসুম সিলভার ওভার ছাড়াই কাটাবে, এবং প্রিমিয়ার লিগ কিন্তু তাদের জন্য আসলে নাকচি হয়ে গেছে বলা যায়। যদিও লিভারপুল কিন্তু গত ম্যাচটা হেরেছে, কিন্তু তারপরেও কিন্তু প্রিমিয়ার লিগে আসলে আমি আর্সেনালের কোনো সম্ভাবনা দেখছি না, সম্ভাবনা দেখা যায় না। তো এই হচ্ছে মোটামুটি আর্সেনালের অ্যানালাইসিস রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আর্সেনালের পক্ষে যারা আছেন সমর্থকরা, তারা আপনাদের মতামতগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এর বাইরে ম্যাচের প্রেডিকশনটাও আমাদেরকে আপনারা জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমরা আলোচনা করতে চাই রিয়াল মাদ্রিদকে নিয়ে, যারা অবিসংবাদিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগের রাজা, এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা যেভাবে করে ম্যাচে হেরেও শেষ পর্যন্ত টাই ব্রেকারে নাটকীয়ভাবে জয় পেয়ে তারা উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে, সেটা কিন্তু একটা চমৎকার গল্প হিসেবেই থাকছে। পাশাপাশি কোপা দেল রেতেও তারা এই মুহূর্তে টিকে আছে, লা লিগাতেও বার্সার সাথে তারা টেক্কা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে, এবং আর্সেনালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে যখন তারা মাঠে নামবে তখন তাদেরকে আসলে ফেভারিট না বলে উপায় নেই। যদিও এই দলটাতেও ইনজুরি কিন্তু বেশ ভালোভাবেই আঘাত এনেছে, পাশাপাশি আছে হলুদ কার্ড সাসপেনশনও। সব মিলিয়ে কেমন হতে পারে রিয়াল মাদ্রিদের এই ম্যাচের একাদশটা? এই ম্যাচে একাদশের দিকে যদি একটু চোখ রাখি, প্রথমে বলে নিচ্ছে হলুদ কার্ডের সাসপেনশনের জন্য কিন্তু থাকতে পারছেন না চুয়ামেনি, ফেলার মেন্দি তিনি কিন্তু ইনজুরি কারণে থাকতে পারছেন না। তো সেটা বিবেচনা রেখে যদি একাদশের দিকে চোখ রাখা যায়, কোর্তোয়া থাকবেন গোলকিপার হিসেবে, লুরিন কিন্তু গত ম্যাচটা খেলেছিলেন, এবং লা লিগাতে কিন্তু আমরা দেখেছিলাম ফ্রান গঞ্জালেসকে খেলতে, কোর্তোয়া এই ম্যাচে ব্যাক করতে পারেন। এক্স্যাক্টলি, রাইট ব্যাক হিসেবে থাকবেন ভাস্কেজ, অ্যাসেনসিও হয়তো খেলতে পারেন রুডিগার সাথে ডিফেন্স সেন্টার ব্যাক হিসেবে, এবং লেফট ব্যাকে যেহেতু ফেরাল মেন্দি নেই, তাহলে সেক্ষেত্রে গার্সিয়াকে সুযোগ দিতে পারেন কার্লো আনচেলত্তি। অবশ্যই তার কাছে ব্যাকআপ হিসেবে কিন্তু ফেদে ভালভার্দে আছেন, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। এবং যদি ফেদে ভালভার্দে লেফট ব্যাক না খেলে থাকেন, তাহলে অবশ্যই তাকে দেখা যেতে পারে এই মিডফিল্ডে, এবং জুড বেলিংহ্যাম তিনি মোটামুটি ভালো একটা সময় কাটাচ্ছেন বলা যায় রিয়াল মাদ্রিদের হয়ে, তিনি খেলবেন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, এবং কামাভিঙ্গা, ভালভার্দে তারাই হয়তো ডিফেন্সিভ দায়িত্বটা পালন করবেন মিডফিল্ডে। এবং তাদের সেই সামনে চিরচেনা 3 জন ফ্রন্ট ফোরে কথা বলছিলেন, যদি বেলিংহ্যামকে ধরি তাহলে ভিনিসিয়াস, এমবাপে এবং রদ্রিগো। বর্তমানে কিন্তু লাস্ট শেষ ম্যাচটায় ভ্যালেন্সিয়ার সাথে হারে কিন্তু ভিনিসিয়াস একটা পেনাল্টি মিস করেছিলেন। বর্তমানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কার্লো আনচেলত্তির মতে রিয়াল মাদ্রিদের সেট পিস থেকে কিন্তু এখন এমবাপ্পে, কিন্তু যদি এমবাপ্পে মিস করেন তাহলে কিন্তু জুড বেলিংহ্যামের কাঁধে এই দায়িত্বটা পড়তে পারে, এটা কিন্তু কনফার্ম করেছেন মার্কা। এক্স্যাক্টলি, ভিনিসিয়াস জুনিয়র পরপর দুটো পেনাল্টি মিস করার পর, বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং এরপর ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুটো পেনাল্টি মিস করার পরে এই মুহূর্তে পেনাল্টি নেওয়ার দায়িত্বটা কিলিয়ান এমবাপ্পেকেই দিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তাদের অ্যাটাকিং ট্যাকটিক্সটা আসলে কি? আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাদেরকে দেখলাম, তাদের যে ফ্রন্ট ফোর তারা যথেষ্ট ভুগেছে সেই ম্যাচটাতে। বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের একেবারে শুরুর দিকে একটা গোল পেয়ে যাওয়ার পরে তারা যখন লো ব্লক ডিফেন্স শুরু করলো, রিয়াল মাদ্রিদ যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ভিনিসিয়াস জুনিয়রের সেই যে শটটা, পেনাল্টি থেকে যে তিনি শটটা নিয়েছিলেন, সেই শটটা যদি আমরা বাদ রাখি, সেক্ষেত্রে প্রথম 90 মিনিটে রিয়াল মাদ্রিদের এক্সজি ছিল মাত্র 0.36। রদ্রিগোর কন্ট্রিবিউশন যদি আমরা বলি, তিনি একটা মাত্র অন টার্গেট শট নিতে পেরেছিলেন, যেখানে এক্সজি ছিল মাত্র 0.03। এমবাপ্পে একটা পেনাল্টি উইন করেছিলেন, এর বাইরে তার তেমন কোনো কন্ট্রিবিউশন আসলে দেখা যায়নি ম্যাচের নির্ধারিত সময়। ভিনিসিয়াস জুনিয়র তিনি পেনাল্টিটা মিস করেছেন, এর বাইরেও তাকে কিন্তু আটকে রাখতে সক্ষম হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের রাইট ব্যাকরা। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ যখনই লো ব্লক টিমের এগেনস্টে খেলছে, সেটা ভ্যালেন্সিয়া হোক কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদ হোক, তারা কিন্তু যথেষ্ট ভুগছে। এবং এই ব্যাপারটা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আর্সেনালের কোচ মিকেল আর্তেতা নিশ্চিতভাবেই মাথায় রাখবেন, এবং এই লো ব্লক করে তিনি যদি রিয়াল মাদ্রিদকে আরেকবার আটকে দিতে পারেন, হুনোজ সেকেন্ড লেগে যে কোনো কিছুই হতে পারে। তো রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং এই সমস্যাটা আসলে আছে, এই মৌসুমে আমরা বেশ কয়েকবারই দেখেছি।
পাশাপাশি তাদের ডিফেন্সেও কিন্তু বেশ কিছু সমস্যা আমরা দেখতে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু বলতে হয়, শুরুই কিন্তু করেছিলাম সোয়ামিনি, এখন মেকশিফট সেন্টার ব্যাক তিনি কিন্তু নেই, ফেলান মেন্দি রাইট ব্যাক তিনি কিন্তু লেফট ব্যাক তিনি কিন্তু এই ম্যাচে থাকছেন না। তো ডিফেন্সের সমস্যা কিন্তু আসলে দেখা যাচ্ছে। ডিফেন্সের কথা যদি বলতে হয়, ফেদে ভালভার্দে তিনি কিন্তু রাইট ব্যাক খেলেছেন অনেক দিন, সেক্ষেত্রে বলা যায় আমার পার্সোনাল অপিনিয়ন যে রিয়াল আমাদের ডিফেন্স একটা স্টেবিলিটি দেখা গিয়েছিল, কিন্তু লুকাস ভাস্কেজ যখন ব্যাক করেছেন সেক্ষেত্রে একটু দেখা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের এই সাইডটা অর্থাৎ রাইট সাইডটা একটু হলো ভালনারেবল। আবার বলতে হয় সোসিয়েদাদের সাথে ম্যাচটার কথা, রুডিগার নেমেছিলেন কিন্তু আলাবা, কিন্তু সেক্ষেত্রে আলাবা কিন্তু অলমোস্ট 3টি গোলই মানে হজম করেছিলেন নিজের ভুলের কারণেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেন্টার ব্যাক ডুও হিসেবে রাউল অ্যাসেন্সিওকে না নামানো একটা গ্যাম্বেলই বলা যায় কার্লো আনচেলত্তির জন্য, ভ্যালেন্সিয়ার বিপক্ষে এক্স্যাক্টলি। এবং এই ম্যাচে হয়তো এই সমস্যাগুলো ট্যাকেল দিতে সেই রুডিগার এবং অ্যাসেন্সিও ইউসিএল তাদের প্রুভেন যে সেন্টার ব্যাক ডুও তাদেরকেই নামাবেন। এর পাশাপাশি কামাভিঙ্গা ফ্রন্ট ফোর মোটামুটি কিন্তু ইনজুরি ছাড়াই আছেন, কিন্তু কামাভিঙ্গা একটু সমস্যায় ভুগছেন এটা বলা যায়। শেষ ম্যাচটাতে কিন্তু কম বেশি দেখা গেছে তার সেই অ্যাজিলিটি বা তার সেই অ্যাগ্রেশনটা কিন্তু দেখা যায়নি, এটা অবশ্যই মাথায় রেখে কিন্তু অ্যানচেলত্তিকে স্কোয়াডটা সাজাতে হবে। এক্স্যাক্টলি, ডিফেন্সিভলি এই ফ্রন্ট ফোর কতটা হেল্প করছে সেটা কিন্তু আমাদের অনেক বেশি দেখতে হবে, এবং এই ফ্রন্ট ফোরের হেল্প করার উপরেই কিন্তু নির্ভর করতে পারে ম্যাচের ফলাফলটা। এবং একই সাথে কার্লো আনচেলত্তির ভবিষ্যতের কথাটাও বলতে হচ্ছে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ 3টা ট্রফির জন্যই কম্পিট করে যাচ্ছে, কিন্তু রিয়াল মাদ্রিদ লা লিগায় বার্সা থেকে বেশ অনেকটাই পিছিয়ে গেছে, এবং এই বার্সার বিপক্ষেই তাদেরকে খেলতে হবে কোপা দেল রের ফাইনালে। এবং চ্যাম্পিয়ন্স লিগে যদি তারা প্রত্যাশিত ফলাফল না পায় সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির কী হবে ভবিষ্যৎটা সেটা কিন্তু একটা দেখার বিষয় হয়ে থাকবে। তো এই ছিল মোটামুটি আর্সেনাল এবং লিভারপুলের রিয়াল মাদ্রিদের যে ম্যাচের প্রেডিকশন এবং পাশাপাশি আমাদের যে প্রিভিউ সেই শো, এবং এটা নিয়ে আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামতগুলো। এর পাশাপাশি ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করতেই পারেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।